বাবার রুম থেকে জাঙ্কুককে রাগারাগি করে বেরিয়ে যেতে দেখে তে তবলা খেয়ে দাঁড়িয়ে রইল। তার কানে সব কি কথা এলো। কিছুক্ষণ পূর্ব হতে সে বাবা এবং স্বামীর প্রায় কথোপকথন দরজায় বাইরে দাঁড়িয়ে শুনেছে। জাঙ্কুক যখন বাড়িতে আসে তখনই বারান্দা থেকে সে নোটিস করেছে গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে। বাবা রুম থেকে গলা পেয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। রুমের ভেতরে বাবা উঁচু গলায় কথা বলছে, মা তাকে থামানোর চেষ্টা করছে। জাঙ্কুক অতি ভদ্র ছেলের ন্যায় দাঁড়িয়ে শ্বশুরের রাগ সহ্য করছে। তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি থেকে যাইনি যে তুমি যখন ইচ্ছে তখন আমাকে বিরক্ত করবে, আমার মেয়েকে ঘরে পড়তে চেষ্টা করবে। জাঙ্কুক, তোমাকে আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, আমার মেয়ের বেলায় আমি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করব না। এর জন্য আমি বয়স্ক ছেলের সাথে কখনো মেয়ে বিয়ে দিতে চাইনি। তারা সবসময় ভাবে তাদের বয়সে শেষ গোড়ায়, আর এক্ষুনি তাদের সবকিছু লাগবে, নয়তো সব ফুরিয়ে যাবে। দিশা থামানোর চেষ্টা করে। তুমি থামো, কি সব বলছো জামাইকে? ওর স্ত্রী, ওর অবশ্যই অধিকার আছে। কে দিয়েছে ওকে সেই অধিকার? বিয়ে দেবার সময় তো এই কথা হয়নি। আমার মেয়ে প্রতিষ্ঠিত হবার পরই পাবে সেই অধিকার, যদি আমার মেয়ের মত থাকে তবে। শোনো জাঙ্কুক, তুমি হয়তো বড় মাপের মানুষ, অনেক ক্ষমতাধর ব্যক্তির সন্তান, তোমার তুলনায় আমরা কিছুই না, কিন্তু আমার মেয়েও তোমার থেকে কম আদরের না। তোমাকে প্রতিষ্ঠিত দেখার জন্য যদি তোমার বাবা মা কোলের ছেলেকে বিদেশ ভুইয়ে একা রেখে শূন্য ঘরে দিন কাটাতে পারে, তাহলে আমিও চাইবো আমার মেয়ে প্রতিষ্ঠিত হবার আগে সংসারী জীবনে না পা রাখুক। আমার মেয়ে যে ফোকাস ব্রেক হয়েছে তার দায় নিশ্চয় তুমি এড়াতে পারবে না। অন্যত্র বিয়ে দিতে চেয়েছিলেন, তা চাওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আব্বু। আমি শিওর ছিলাম সে ঘরে আমার মেয়ে কখনোই যেত না, আমার মেয়ে আমার কাছেই থাকতো, কিন্তু ওরা আমার মেয়েকে অসম্মান করে চরম ভুলটা করলো। আপনি কি জানেন আপনার মেয়ের সাথে সেই ছেলের যোগাযোগ আছে? আমার মেয়ে সেরকম মেয়ে নয়, আমি আমার মেয়েকে ভালো চাই, তাই কখনো ভেবো না যে আমি তোমাদের আলাদা করছি। একও তো করছেন না, আপনি চাইছেনটা কি? সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। মেয়ে আমার, সিদ্ধান্ত আমার। মেয়ে আত্মনির্ভরশীল হবার আগে আমি মেয়েকে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিব না। আপনার জেদের কারণে তে যদি কোনো ট্র্যাপে পড়ে, আমি কিন্তু আপনার কথা রাখতে পারবো না। রাগে ফুঁসতে ফুঁসতে ধড়াক শব্দে দরজা খুলে জাঙ্কুক চলে যায়। তে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তার অগোচরে তাকে নিয়ে বাবা আর স্বামীর মাঝে যে এক গোপন দ্বন্দ্ব চলছে তা সে বুঝতে সময় নেয় না। তৎক্ষণাৎ ভেতর থেকে ডাক আসে। বাবার ডাকেতে সাড়া দেয়। সামনে যিশু দাঁড়িয়ে জেহপের সাথে ঝগড়া করছে। জামাই মেয়েকে নিয়ে যেতে চায়। এখানে কি সমস্যা তোমার? কি পেয়েছো কি তুমি? বারবার তোমার কাছে এসে হাত পাতে। তোমার কথা খেলাপ যে ছেলে করে না, আজ তুমি তাকে বয়সের খোঁটা দিলে, মেয়ের গার্ডিয়ানগিরি দেখালে। বিয়ের পর আসল গার্ডিয়ান হয় তার হাজবেন্ড, এটা তুমি জানো না? সভ্য শিক্ষিত জামাই আমার, তাই মুখের উপর চার কথা শুনিয়ে দিল না। তোমার মেয়ে রাত করে বাড়ি ফিরছে, বাসায় থাকছে না, উড়ে উড়ে বেড়াচ্ছে, লেখাপড়ায় মন নেই, রেজাল্ট খারাপ করছে। এতে তুমি জামাইয়ের দোষটা কোথায় পেলে? জামাই তো তোমার মেয়ের পাড়াও মারায় না। মেয়ে বিয়ে দিয়েছি আমি, মেয়ে কেন জামাই ছাড়া থাকবে? কি পেয়েছো কি তুমি? যা ইচ্ছে তাই করবে, এমন সোনামুখ জামাই তোমার বংশের কেউ পেয়েছে? তে আসতেই হাত টেনে সামনে দাঁড়িয়ে সরাসরি জেরা করে। ওই বহুতরা ছেলের সাথে তোর যোগাযোগ আছে? আছে। কি হলো, কথা বলছিস না কেন? উত্তর দে। দেহ প্রতিবাদ করে। আমার মেয়েকে ধমকাচ্ছ কেন? ছাড়ো ওকে। কি ছাড়বো? নাকি তুমি আশকারা দিচ্ছ? ওই তোমার মনে কিছু নেই তো? আজে বাজে কথা বলবে না। কি থাকবে মনে? বরং আমার মন পরিষ্কার করো। কুটিল প্রবৃত্তি মহিলা হয়ে আমার সংসার করতে এসো না। মনের মধ্যে কুটিলতা আমার নাকি তোমার? মেয়ে আর জামাইকে আলাদা করতে উঠে পড়ে লেগেছ। মেয়ে বিগড়ে যাচ্ছে, অথচ তাকে শাসন করা তো দূর, আরো সায় জাগাচ্ছ। আমার মেয়ে ঠিকই আছে। যে ছেলে আমার মেয়েকে অপমান করেছে তার মুখও আমার মেয়ে দেখবে না। আর তুমি বলছো যোগাযোগ আছে? আমি মরে গেলেও বিশ্বাস করব না। মধ্যম স্তরে ঝর্গা ফেলে তে রুম ছেড়ে বেরিয়ে যায়। বুকটা ধুকধুক করছে। আজ বিকেলে ইউনোর সাথে দেখা করার কথা। ইউনো তার অনেক বড় একটা উপকার করতে চলেছে। জাঙ্কুক সম্পর্কে অনেক কিছুই সেই ইউনো থেকে জেনেছে। জানে না তার কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এই সত্য মিথ্যার গেরাকলে সে অনেকদিন থেকে ফেসে আছে। জেনি নামের হিরোইনও কটাক্ষ রোজ রোজ সহ্য করছে। জেনির সাথে যতটা সময় হয় সুগা আর জাঙ্কুকের ব্যাপারে তত বেশি তথ্য পাই।
একটা মানুষ যাকে ভালোবাসে সে মানুষটা পুরোপুরি অচেনা, তাকে কাছ থেকে চেনার কোনো উপায় নেই, দূর থেকে অধরাই রয়ে গেছে। মানুষটা যে এসে পাশে দুদণ্ড থাকবে তার জোগাড় নেই, অথচ মানুষটা তাকে পুরোপুরি নিয়ে যাওয়ার জন্য অগোচরে বাবার কাছে আর্জি পেশ করছে। ওই দেখে তো একবারও বললো না চলো আমার সাথে। এ তো হাসি মুখে পা বাড়াতো, বাবাকে না হয় সেই বুঝিয়ে বলতো, মা বাবার ঝগড়া থামার নেই। তে জাঙ্কুকে বাড়ির ভেতরে খুঁজে রাস্তা অবধি হেঁটে আসলো। জাঙ্কুক চলে গেছে, রাগের মাথায় দুদণ্ড দাঁড়ায়নি। জিহোপের কথায় বেশ অপমান বোধ করেছে, কিন্তু এত রাগ নিয়ে রাস্তায় গাড়ি চালানো কি ঠিক? অস্থির মনে তে প্রহর কাটে। এক বুক ভয় নিয়ে তে দেখা করে ইউনোর সাথে। ইউনো ঠোঁট এলিয়ে হাসে, থেকে দেখে, প্রথমেই প্রেম নিবেদন জানায়, মিষ্টি কথা বলে। তে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আমার ভালোবাসার চাদরে টুপ করে লুকিয়ে বুকের ভেতর পুড়ে ফেলতে ইচ্ছে করছে। তে উত্তরে মুচকি হাসে, আমাকে দেখে তো কতজনেরই কত কি ইচ্ছে করে, বলে হিসাব মেলানো দায়। আমার আবার এসব মানুষকে ভীষণ ভালো লাগে, মিশতে ইচ্ছে করে, তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করে, তাদের ইচ্ছের কারণ জানতে ইচ্ছে করে, শুধু তাদের ইচ্ছেটা পূরণ করতে ইচ্ছে করে না। সে তুমি চাইলেই পূরণ করতে পারো। তোমার হাজবেন্ড তো আর তোমাকে ভালোবাসে না, তার গার্লফ্রেন্ডের সংখ্যা তুমি হিসাব করতেও পারবে না। সে কথা ছাড়ো, রাজনীতিতে তার প্রশস্ত হাত। রাজনীতি জিনিস কি বুঝলে না? অপর দিয়ে নীতি দেখানো কাজ, নিজ দিয়ে অবৈধ টাকার পাহাড়। তোমার শ্বশুরের আজ অবধি যে সম্পত্তি প্রতিপত্তি এককালে আজকের মতো ছিল না, মধ্যবিত্ত ছিল বলা যায়। আজ ডিসেন্ট্রি ধনী ব্যক্তি একজন, কোথা থেকে এত 80 টাকা? সৎ ব্যক্তিরা আর যাই হোক আঙুল ফুলে কলা গাছ হতে পারে না। আর এইসবের লিড করে তোমার হাজব্যান্ড মিস্টার জাঙ্কুক খান। আমার শ্বশুর বাবা কতদিন থেকে রাজনীতিতে আছে? হবে তো 40 বছর। তে মুচকি হাসে। আচ্ছা, কি যেন দেখাবে বলেছিলে? জাঙ্কুক খানের গার্লফ্রেন্ড নাকি দেখাবে? দেখাও দেখি। ইউনো তার ছিল হাসে, ফোন ঘেটে তের হাতে তুলে দেয়। মেয়েগুলোর ছবি দেখে তে সাথে সাথেই চিনতে পারে সেদিনকার ক্লাবের মেয়ে। তের জানা মতে মেয়েগুলো ম্যারিড, জাস্ট হ্যাং আউটের জন্য তাদের এখানে আসা। তে মুচকি হাসে, সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। এক রাশভারী পুরুষ কণ্ঠ খাদে নেমে আসে, অর্পি, মোহনা, জাহ্নবী আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তে ঘুরে তাকানোর প্রয়োজন হয় না, মনে পড়ে যায় সেই জাস্ট ফ্রেন্ডের সাথে হাত দেওয়ার দৃশ্যপট। সব বুঝতে পেরেও মনের কোণে কোথাও যেন কালিমা পড়েছিল, সেটা প্রখর হতে থাকলো। হাত থেকে ফোনটা এক ছোবলে মুঠোয় নিয়ে নেয়, দৃষ্টি সরাসরি ইউনোর দিকে তাক করে। ইউনো কাচুমুচু করতে লাগে, এক্ষুনি সুযোগ বুঝে পালাবে পালাবে ভাব, কিন্তু ঘটনাচক্রে পালাতে পারে না ইউনো। জাঙ্কুকের শক্তপোক্ত হাতের চাপে ধরে ফেলে জাঙ্কুকের কাঁধ, পরপর নাকি পড়ে শক্ত মুঠির আঘাত। হুঙ্কার ছাড়ে জাঙ্কুক, তোকে বারবার সাবধান করেছি, তাও আমার কথা শুনিসনি। যতবার না বলেছি ততবার স্পর্ধা দেখিয়েছিস। গার্লফ্রেন্ডের ছবি দেখানো হচ্ছে তাই না? শালা, ভাবছিলাম বউ আমার হয়ে গেছে, এখন কোনো শিয়াল হুক্কা হুয়া করবে না। একটু স্বস্তিও দিলি না, ঠিক লেজ নাড়াতে নাড়াতে চলে এলি। আজ তোর এমন অবস্থা করবো তোর বাপ তোকে চিনতে পারবে না। ইউনো প্রতিবাদ করতে চাইলো, মুখ খুলতে গেলেই জাঙ্কুক টুটি চেপে ধরলো। আমার বই ব্রেন ওয়াশ করিস? ভাবির সাথে আমি পরকিয়া করি তাই না? তোর এই নষ্ট ব্রেনটাই রাখবো না। একের পর এক আঘাতের সিস্টেম দেখে তে ধীরে ধীরে পিছিয়ে গেল। এই ট্রিপ শেষ হলে পরের ট্রিপ যে তাকে নিয়ে হবে সেটা বেশ বুঝতে পারলো। সকালের রাতটা আজ বিকেলে ইউনোর উপর তুলল। জাঙ্কুক থেকে তে জায়গায় খুঁজে পেল না, একটু দূরে আবিষ্কার করতে চেঁচিয়ে উঠল, এই একদম স্থান ত্যাগ করবে না, তোমার সাথেও হবে আমার বোঝাপড়া। তে পিল্লায় কেঁপে উঠল, সে সুযোগ বুঝে ইউনোকে খুঁজছিল, সেই সুযোগ পেতেই দৌড় দিল রাস্তা বরাবর। একটি বাড়ির জন্য পিছনে ফিরে তাকালো না ইউনো। তোর বোন কোথায়? সারা রাত নাইট ডিউটি করে ঘুমিয়েছিল সুবিন, সেই ঘুমের 13টা বাজায় ফোন। কানে তুলতে না তুলতেই গম্ভীরভাবে প্রশ্ন ছুড়ে জাঙ্কুক। বন্ধুর এমন কণ্ঠে চট করে উঠে বসে সুবিন, নিজেকে ধাতস্থ করে, জানতে চায় কি হয়েছে। দেখ তোর বোন কোথায়, এক্ষুনি। সুবিন বিছানা ছাড়ে, বড় বড় পা চালায়। বাসার সামনে আসতেই তের কেটস দরজার সামনে চোখে পড়ে। বাসাতেই আছে, দেখে রাখ, আমি আসছি তোর বোনকে নিতে। সুবিন কিছু বলতে যাবে তার আগে ঘ্যাট করে ফোনটা কেটে দেয়। কাহিনী কি?
জানার জন্য জাঙ্কুককে উল্টো ফোন করে। কানে আসে যানবাহনের শব্দ। জাঙ্কুক ড্রাইভ করছে, বুঝতে পারে, তবুও জিজ্ঞেস করে, জাঙ্কুক কি প্রবলেম বল, আমি দেখছি ব্যাপারটা। বউ আমার কাছে ভালোবাসার আর্জি পেশ করেছে। এটা সত্য নয়, সত্যটা হচ্ছে বউ আমার লাইফে পুরোপুরিভাবে এন্ট্রি নিতে চায়। দেখ, বাড়াবাড়ি কিছু করিস না। জানি না। সুবিন চিন্তিত মুখে তাকে রুম থেকে টেনে বের করে নিয়ে আসে। জানতে চাই, কি করেছিস তুই? কিছুই না। কিছু না? তাহলে জাঙ্কুক এত রেগে আছে কেন? জানি না। মার খাবি বলে দিলাম। কি করেছিস বল। জাঙ্কুক যদি এখানে এসে সিন ক্রিয়েট করে, ব্যাপারটা কাকার কানে গেলে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। কি করেছিস বল। বাড়াবাড়ি? কতটা? বেশি না, একটুখানি। কেন করিস এসব? তুই কি বুঝিস না? আমি যদি অশান্তির ভেতর থাকি তাহলে কাউকে শান্তিতে থাকতে দেব না। যা ইচ্ছে হয় কর, ভাই ভাই বলে পরে চিল্লাবি না। গাড়ির শব্দ পেয়ে তে রুমে গিয়ে মুখ লুকায়। জাঙ্কুকের সামনে যেতে চায় না। বাইরে মা আছে, ভাই আছে, তারা সামলে নিবে। তে বাইরে যাবে না, কিন্তু জাঙ্কুকে সে মা ভাইকে দেখেও দেখলো না। ডাইরেক্ট দরজায় এসে করাঘাত করে ফেললো। সুবিন কিছু বলবে বলে কাঁধে হাত রাখলো। জাঙ্কুকের কড়া চাহনিতে আওয়াজ বেরোলো না। তে, ওপেন দ্য ডোর, কাম আউট। দরজায় পরপর করাঘাত পড়ে। তে দরজা খোলার সাহস পাচ্ছে না। জিসু এতক্ষণে জানতে চাইলো, কি হয়েছে বাবা? আপনার মেয়ে মতিভ্রম হয়েছে। দাঁতে দাঁত চেপে আওড়ানো দেখে জিসু আর কথা বলল না। তে দরজা খুলছে না দেখে জাঙ্কুক জিসুর দিকে এগিয়ে যায়। আম্মু, আপনার মেয়েকে দরজা খুলতে বলেন। আমি এমনিতে ডিস্টার্ব, বেশি রেগে গেলে কি করে বসবো, তখন আমাকে বলতে আসবেন না। সেটা তো বুঝেছি বাবা, কিন্তু আমার মেয়েটা করেছেটা কি সেটা তো জানতে হবে নাকি? তুমি তো বলছো না ও কিছুই করেনি, করেছেন তো আপনারা। এমন এক ছেলের সাথে মেয়েকে মিশতে দিয়েছিলেন যে বিয়ের পরেও আপনার মেয়ে সেই ছেলের মায়া ত্যাগ করতে পারছে না। এত বড় কথা বলো না, কোনো মায়া টায়া নেই। হয়তো ছেলেটা আমার মেয়ের পিছনে পড়ে আছে, আমি ডেকে দিচ্ছি, ভয় পেয়ে আছে, রাগারাগি করো না। জিসুর ডাক শুনে তে স্বস্তি পায়। দরজা খুলতেই জাঙ্কুক হুড়মুড় করে ঢুকে কবজি চেপে বাইরে বের করে আনে। চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। আমি যাব না আপনার সাথে। কথা বাড়াবে না, চলো বলছি। আম্মু, আমি যাব না। তুমি কিছু বলছো না কেন? ভাইয়া। সুবিন বলে, জাঙ্কুক প্লিজ, বোন আমার বউ, একটা কথা বলবি না। যিশুর দিকে তাকাতেই যিশু বলে, নিয়ে যাও ওকে। তে চিৎকার করে ওঠে। ছটফট করে হাত ছাড়ানোর জন্য বাম হাতের কামড় বসাতেই জাঙ্কুক ছেড়ে দেয়, কিন্তু তে সুবিধা করে উঠতে পারে না। এক চান্সে ঘাড়ে তুলে নেয়। কান বাড়িতে সবাই ছোটাছুটি করছে। জাঙ্কুকের পিছু পিছু বাড়ির পুরুষদের ফোন দেওয়া হয়েছে। ছোট ছেলের আগের মাথায় বউ তুলে নিয়ে এসেছে। নিশ্চয় বড়সড় কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নয়তো তাদের ধৈর্যবান ছেলে এমন অধৈর্যের মতো পরিচয় করতো না। তে ভয়ে কাঁপছে। জাঙ্কুককে বুকে ঝোঁকে জিন বের করে দিয়েছে রুম থেকে। বর্তমানে তে শাশুড়ি মা জিনের বুকে মুখ গুজে আছে। জাঙ্কুকের রাগের তোপে তে এখনো কাঁপছে। এতটা রাগ মানুষটা আজ নিজের চোখে দেখলো। জিন এত প্রশ্ন জিজ্ঞাসা করছে, তে একটারও উত্তর দিচ্ছে না। তো দেবার অবস্থায় তিনি একটু আগে অনেক কথাই সে বলে ফেলেছে। তার আগে পরপর দুটো গালে থাপ্পড় খেয়েছে। জাঙ্কুক তাকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। রাগের মাথায় তের দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। টসটসে গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠেতে হিজাবের ওপর দিয়ে চুলের মুঠি চেপে ধরে শক্ত করে। ব্যথাইতে চিৎকার করে ওঠে। তে চিৎকার শব্দে জাঙ্কুক আরো রেগে যায়। মুখের ওপর মুখ এনে বলে, বাপ পেটিতে কি পেয়েছিস আমাকে? হ্যাঁ, কি শুরু করেছিস আমার সাথে? বল, উত্তর দে। আমার কথা কেন শুনিস না? কখনো কোনো বিষয়ে না করেছি তোকে? কোনো বাধা এসেছে আমার থেকে? শুধু বলেছিলাম ওই ইউনোর সাথে যোগাযোগ রাখবি না। ইভেন আমি ছাড়া কোনো বাইরের ছেলে যেন তোর কাছাকাছি না আসতে পারে, তাদেরকে জায়গা দিয়ে রেখেছিস তুই। নোংরামো শুরু করেছিস। আমাকে কি তোর চোখে পড়ে না? চুল ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি। ব্যথা তোর একাই লাগে? হ্যাঁ, আমার লাগে না? আরো শক্ত করে চেপে ধরতেই চিৎকার করে ওঠেতে, খান সাহেব।
চোখ বন্ধ করে ঝরঝর করে কেঁদে ফেলতেই চুলের গোছা ছেড়ে দেয় জাংকুক, কিন্তু উপর থেকে এক বিন্দু সরে যায় না। তে কাঁদতে কাঁদতে বলে, এত জেলাসি কেন আপনার? আমাকে তো ভালোই বাসেন না। একবারে বলেছি তোকে ভালোবাসি না। কতটা ভালোবাসি তুই কল্পনা করতে পারবি না। যন্ত্রণা কর, ব্যথা দে, বকা দে, গালি দে, যা ইচ্ছা কর, কিন্তু কোনো পরপুরুষকে জীবনে জড়াতে যাস না। কয়েকটা দিন তোর সহ্য হয় না, তাই না? আর তোর জন্য যে আমি 3টা বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি। আমি কাউকে জড়াচ্ছি না, শুধু শুধু আমাকে অপবাদ দিবেন না। আমি এতটা গাধা না, কিন্তু গাধামোটা করে ফেলেছি ভুলবশত। আপনার জন্যই করেছি। না আপনি আমার প্রতি কেয়ার দেখাতেন, না আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়তাম। বিয়ের সময় আপুর সাথে প্রি কন্ট্যাক্ট করেছেন 3 বছর দূরে থাকবেন নাকি 4 বছর। আমাকে কি বলেছিলেন সেসব কথা? নাকি আপনি এটা অস্বীকার করবেন? আপনার প্রতি আমার আগে থেকে দুর্বলতা ছিল, সেটা কি অজানা? আমার অপরাধ কোনটা? আমি সত্যটা মুখের ওপর বলি সেটা? কসম করে বলছি, আপনার জন্য কেন আমার আগে থেকে সফট কর্নার সৃষ্টি হয়েছিল আমি জানি না। আমার এতে কোনো হাত নেই। যখন বিয়েটা হলো তখন আমি এটাকেই আগলে ধরে রাখতে চেয়েছিলাম। বাঙালি মেয়েদের দুর্বলতা ঠিক এই জায়গায়। কিন্তু যখন বুঝলাম আমার ওপর বিরক্ত হয়ে দূরে সরে গেলেন, তখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম। কিন্তু একটা উত্তর আমি আপনার থেকে চাই। আপনি কেন আমাকে একা ছাড়েননি? সব সময় আমার আশেপাশে ছায়া হয়ে থেকেছেন, অথচ সামনে আসেননি। মিথ্যা বলতে চাইবেন না। আপনি 100 হাত দূরে থাকলেও আমি আপনার উপস্থিতি বুঝতে পারি, যদিও সেই উত্তরটা আমার অজানা। আপনি বলবেন দায়িত্ব থেকে এটা করেছেন। শুধু দায়িত্ববোধ থাকলে লোক দেখিয়ে এসব করতেন না। যেসব যাই হোক, আমি অনেক জ্বালিয়েছি আপনাকে। আপনার সম্মান নষ্ট হয় এমন কাজ করেছি। সবকিছুর জন্য ক্ষমা চাইছি। আপনার আর কোনো প্রবলেম হোক আমি চাই না। আপনার কাছে আমি আমার মানসিক শান্তি ভিক্ষা চাইছি। দম বন্ধ লাগে আমার, মরে যায় আমি। প্লিজ মুক্তি দিন আমায়। আপনার কোনো সম্পত্তি আমি নিব না, প্রমিস। আমাকে ডিভোর্স দিয়ে দিন। তৃতীয় থাপ্পড়টা ঠিক এই সময় ঠিক বাম গালে পড়ে। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ে। তে চোখ কুঁচকে শক্ত হাতে দেওয়া ব্যথা সহ্য করার চেষ্টা করে। ডিভোর্সের কথা শুনে জাঙ্কুকের মেজাজ সপ্তম আকাশে। ডিভোর্স নিয়ে কি করবি তুই? হ্যাঁ, তোর বাপ ঠিক করা ছেলেকে বিয়ে করবি? কান খুলে শুনে রাখ, তোকে ডিভোর্স দিব না আমি। কোনো মুক্তি নেই তোর। তোর এসব অবাধ্যপনা ছোটাবো আমি। রক্ত জমা ঠোঁটে তাচ্ছিল্য হাসিতে। ভালোবাসলে মানুষ ছেঁচড়া হয়ে যায়, তাই না? ছি, কত ছেঁচড়া আমি। চারপাশে তাকিয়ে ড্রিম লাইটের মৃদু আলোয় ভালোভাবে দেখে ঘরটা। আপনার রুম বুঝি? নাকি গেস্ট রুমে নিয়ে এসেছেন আমায়? ভাগ্যিস অবাধ্যপনা করেছিলাম। আপনি যে মানুষ, অবাধ্যপনা না করলে আপনার অন্দরমহলে আমাকে ঢোকার সৌভাগ্যটাও হতো না। আমার দুর্ভাগ্য, অসময়ে লক্ষ্যে পৌঁছে আমার মন একটু আনন্দিত না। তীর কষ্ট ভরা কণ্ঠ ছুঁয়ে দিতে সক্ষম হয় জাঙ্কুককে। ভুল তারও কম নয়। আমরা যখন একটা জিনিস খুব করে চাই, তখন প্রতিনিয়ত ছটফট করি। সময়ের সাথে সাথে যখন বুঝে যাই এ আমার হবার নয়, তখন না চাইতেও একটা বিতৃষ্ণা চলে আসে। কারণ তখন মস্তিষ্ক সেটাই বারবার রিকভার করে। একদিন হঠাৎ পেয়ে গেলে ততটা তৃপ্তি আসে না, যতটা তার পাওয়ার প্রবল ইচ্ছার সময় পেলে হতো। জাঙ্কুক নিজের কথা ভেবে দূরে সরে এসেছে। তাকেও সময় দিতে চেয়েছে, অথচ এই সিদ্ধান্ত এর মনে উল্টো প্রভাব ফেলতে পারে সে কথা মাথাতেও আসেনি। রাতটা ক্রমশ কমে আসে, কিন্তু জাঙ্কুকও ভাঙবে না। কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। যাবার আগে কাচের ফুলের জারটা এক লাথিতে ভেঙে যায়। চমকে উঠে ঝরঝর করে কেঁদে দেয়তে। দরজার সামনে জিন অনেকক্ষণ থেকে দরজা ধাক্কাচ্ছিল। সাউন্ড প্রুফ রুম, ভিতরে কি হচ্ছে তা ধারণা ছিল না। ছেলে কিভাবে বেরিয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে রুমে ঢুকে ফ্লোরে ভাঙা কাচের মেলা দেখতে পাই। তেকে জড়িয়ে ধরতে তাকে ঝাপটে ধরে কপিয়ে কাঁদতে থাকিতে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। কি হয়েছে? কেন এত রাগ? কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। রাত করে বাড়ি ফিরে এই ঘটনা শুনে যে হোক অস্থির হয়ে যায়। পারে না তখনই খান বাড়িতে আসতে। জাঙ্কুকের সাথে যে কথাই থাক, এমপি সাহেবের কান অব্দি দেওয়া যাবে না। বিহাই বাড়ি এত রাতে ব্যাপারটা খুবই খারাপ দেখায়। কিন্তু সেখানে তার মেয়ে আছে, ভালোই ভালোই আনলে সেটা অন্য কথা, কিন্তু রাগের মাথায় আনতে গেলে সে একটু ভরসা পাচ্ছে না। ফোনের ওপর ফোন করেই যাচ্ছে। নামজন তাকে আশ্বস্ত করে তার মেয়ে ঠিক আছে, তার কাছেই আছে। জাবেদা ঝাড়ু দিচ্ছে মেঝেটা। বড় পানির জার,
কাঁচা ফুলগুলো রাখা হয়। সেই জারটা ভেঙে টুকরো টুকরো খাটের নিচে ছড়িয়ে গেছে দু একটা। সেগুলো বের করতেই মাথা ঢুকিয়ে দিয়েছে জাবেদা। মেঝেতে পানি ছড়িয়ে আছে, জাবেদার শাড়ির পাড়ও ভিজে গেছে কিছুটা। তে কোনায় বসে দেখছিল চুপচাপ। সে জাবেদাকে চাপা গলায় ডাকে, শোনো। জাবেদা হাসি মুখে উত্তর করে, জি ভাবি। তুমি কে? আমি হলাম এই বাড়ির সবার হেল্পিং হ্যান্ড, জাবেদা। জাবেদা আপা, এটা কার রুম? আপনারা ছোট ভাইজানের রুম। সুন্দর গোছগাছ করা, তাই না? আমি গুছিয়ে রাখি প্রতিদিন। আচ্ছা, রুম পরিষ্কার হয়ে গেল। আপনি বিছানায় গিয়ে বসেন ভাবি। তুমি যাও। আচ্ছা। সুগা এসে বেশ বকাঝকা করে জাঙ্কুককে। আয়ু ইসলামও হাজির হয়। জিনও ছাড় দেয় না। নামজুন খান ছেলেকে কোনো প্রশ্ন করে না, তবে উত্তরের আশায় বসে থাকে। যদিও তিনি ভালো করে জানেন জাঙ্কুক উত্তর দেবে না, দেওয়া উচিত না। স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিজেদেরকে মিটিয়ে নিতে হয়, গার্ডিয়ান অবধি পৌঁছানোর প্রয়োজন নেই। যত বেশি এটা নিয়ে আলোচনা হবে তত বেশি কেটে খাওয়া হবে। তিনি কিছু মনে না করলেও বাকিরা খুব রেগে আছে। প্রশ্নের ঝুড়ি থামবে না বুঝতে পেরে তিনি মুখ খুলেন। জাঙ্কুক, ঝামেলা সৃষ্টি করেছে গোপনে গোপনে, মীমাংসা করবে গোপনে গোপনে। জি পাপা। জিন, বৌমাকে খাইয়েছো? খেতে চায় না, তবু জোর করাতে একটু খেলো। জাঙ্কুক, সকালে যেন আমি কোনো ঝামেলা না দেখি। সবাই যাও, ঘুমিয়ে পড়ো। আয়ু ইসলাম বাগড়া দেয়, জাঙ্কুক, তুমি তের কাছে যাবে না। ওর ভয় কমুক, তারপর যাবে। এখন যাওয়া ঠিক হবে না। কথা বলে আসি খালামণি। সকালবেলা সুগার রুমে গিয়ে ঘুমাও। জরুরি কথা আছে খালামণি, শেষ করে আসি। এখন না যায় ভালো জাঙ্কুক। নামজুন খান ডাকেন। আয়ু। জি দুলা ভাই। ভয় পাওয়া ভালো, কিন্তু ভয়টা লালন করা ভালো না। ওকে যেতে দাও। জি দুলা ভাই। জাঙ্কুক, যাও, বৌমার কাছে যাও। জি পাপা। শোনো, তুমি যা করেছো ঠিক করনি। গায়ে হাত তোলা তো একদমই ঠিক করনি। নেক্সট টাইম যেন আমি এসব না শুনি। জি পাপা। মিউচুয়াল হয়ে যাও, না হলে বোঝাও, না বুঝলে কান ধরে সরি বলো, পা ধরে ক্ষমা চাও। পা ধরতে লজ্জা করো না। বউয়ের পা ধরে ক্ষমা চাইলে কখনো সম্মান যায় না, বরং বাড়ে, কারণ এই কাজটা সবাই করতে পারে না। জাঙ্কুক রুমে এসে দেখে তে দেওয়ালে পিঠ ঠেকিয়ে রুমের এক কোনায় বসে আছে। দু হাতে হাঁটু জড়িয়ে মুখটা পুরোপুরি উপর হয়ে গুজে দিয়েছে। মেঝেটা ভেজা, কিছুক্ষণ আগেই মনে হয় পরিষ্কার করা হয়েছে। দরজা খোলার শব্দ পেয়ে তে একটু ঘাড় বাঁকা করে দেখলো জাঙ্কুককে, আবার ঘাড়টা সোজা করে নিল। জাঙ্কুক কয়েক সেকেন্ড পর করে ওয়াশরুমে যায়। একদম শাওয়ার নিয়ে তবেই বের হয়। সারাদিনের ক্লান্তি শাওয়ার নিয়ে দূর হয়। তাওয়ালে চুল মুছতে মুছতে খালি পায়ে এসে তের সামনে দাঁড়ায়। তে মাথা তুলে সদ্য শাওয়ার নেওয়া জাঙ্কুককে দেখে আবার চোখ নামিয়ে নেয়। উদম গায়ে প্রশস্ত কাঁধে শহীদ গাম্ভীর্যভাবে দাঁড়িয়েছে। গা থেকে বডি ওয়াশের মিষ্টি স্মেল আসছে নাকে। ফ্লোরে জাঙ্কুকের ফর্সা পা জোড়া, লোমকূপের ওপর বিন্দু বিন্দু জল জমেছে। তে দৃষ্টি ঘুরিয়ে হাঁটুর ভাঁজে রাখে, আবার মুখ ঠেকায়। জাঙ্কুকের নিশ্চুপ উপস্থিতিতে তার মনে উথাল পাথাল শুরু হয়েছে। বুকটা দুরু দুরু করছে। কি করবে? এখনো রেগে আছে, আবার মারবে। এবার মারলে তে আর সহ্য করবে না। যখন নাকি তার 3 বছর বয়স, তখন বাবা একবার মেরেছিল। সেটাও তে শোনা কথা। তারপর মা ছাড়া কেউ তার গায়ে হাত তুলেনি। বড় হওয়ার পর মাও যা বকা দেয় কখনো আর মারে না। আজ জাঙ্কুক কতগুলো থাপ্পড় দিল। ব্যথায় গাল টনটন করছে, কানের নিচে জ্বালাও করছে। এত ব্যথা তে কখনো পায়নি। অভিমানীতে ঠোঁট ভেঙে এলো, ভেতরে ভেতরে ফুপালো। কিছু সময় বাদে নিজের সামনে জাঙ্কুককে বসা অবস্থায় অনুভব করলো। শান্ত কিন্তু দৃঢ় গলায় আওয়াজ পেল, তে, ভেজা ফ্লোর ছেলে বিছানায় গিয়ে বসো, উঠে আসো। তে চুপ থাকলো। অভিমান আরো চেপে ধরলো। জাঙ্কুক দুপাশে মাথা নাড়িয়ে হাত ধরলো। উঠো। তে হাত ছাড়িয়ে নিল, অন্যদিকে মুখ ঘোরালো। এখানেই ভালো আছি। জাঙ্কুক বুঝলো এভাবে উঠবে না। জোরপূর্বক 2 হাত চেপে ধরলো, অপর দিকে টেনে তুললো। তে কাচুমুচু করে জাঙ্কুকের হাতের মুঠো থেকে শক্তি লাগিয়ে ছাড়িয়ে নিল। মুখ তুলে গজ গজ করে বলল, বললাম না এখানেই ভালো আছি।
জাঙ্কুক আবার এগুলো, কথা শোনো, ঠান্ডা লেগে যাবে। লাগবে না, ছাড়ুন আমাকে। আরে ভাই ছাড়ুন না আমাকে, আমাকে আপনার সহ্যই হচ্ছে না। আমাকে সহ্য করতে হবে। লাগবে না আমার। বুঝেছি, সোজা কথায় উঠার মানুষ নাও তুমি, আমার আঙুল বাঁকাতেই হবে। তে হাত মুড়ে ধরে টেনে পাজা কোলে নিয়ে নেয়। তে চেঁচায়, ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য ধরিনি, বাঁধার জন্য ধরেছি। বাঁধবো তোমাকে, তার আগে চুপটি করে বসো। বসবো না আমি। জাঙ্কুক তের কথায় কান দেয় না, বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স খুলে তে এর মধ্যেই নেমে যেতে যায়। জাঙ্কুক এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, আবার বিছানায় বসায়। তেকে এক হাতে জড়িয়ে আর এক হাতে গাল স্পর্শ করে। তে মাথা পিছিয়ে নেয়। জাঙ্কুক বিরক্ত হয়, আবার টেনে নেয় নিজের দিকে। দেখি, দেখতে দাও। লাগবে না দেখা। দেখতে দাও আমাকে, স্পট পড়ে যাবে। আপনার কি তাতে? জুতো মেরে গরুদান করতে আসছেন? জাঙ্কুক তে থুতনি চেপে ধরে মুখটা উঁচু করে, দুপাশে গাল দুটোতে আলতো করে ছুঁয়ে দেয়। লাল হয়ে আছে পুরো মুখ, যেন গরম ভাব বের হচ্ছে। নাকে মৃদু ঘামও জমেছে, অথচ শরীর ঠান্ডা। জাঙ্কুক তেকে টেনে কোলে বসায়, মাথায় হাত লাগাতেই তে আরো একবার জোরে চিৎকার করে ওঠে। দু হাতে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করে। জাঙ্কুক ওকে আশ্বস্ত করে বলে, আমি সুন্দরভাবে করব। সাবধানে পিন খুলে হিজাব ছাড়িয়ে নেয়। চুলের কাঁটাটা খুলতে ঝরঝর করে পিঠময় চুলগুলো ছড়িয়ে পড়ে। রক্তিম ফেসে কেশবতীকে দেখে জাঙ্কুকের ভেতরে যে কি হচ্ছে তাতে জানে না। যদি জানতো তাহলে এখন অন্তত চুপ করে থাকতো, বারবার ছটফট করে জাঙ্কুককে আর ক্ষতবিক্ষত করতো না। মাথায় তো হাতটাও দেওয়া যাচ্ছে না। রাগের মাথায় এতটা জোরে ধরেছে বুঝতে পেরে জাঙ্কুকের খুব খারাপ লাগে। জাঙ্কুক সহজে রাগে না, তবে রাগলে হুঁশ থাকে না। এসব রাগ খুব খারাপ হয়। এই যে তার বউটাকে মারলো, ব্যথা দিল, হাতে হাতে লালন পালন করা আদরের মেয়েকে কোনোদিন কেউ মেরেছে কিনা এটাতেও ডাউট আছে। আর সে এতটাই হাইপার ছিল যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টাও করলো না। জাঙ্কুক আলতোভাবে গালে ছোট ছোঁয়ালো, ঠিক সাথে সাথে মাথা সরিয়ে নিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। জাঙ্কুক বুঝলো বেশ অভিমান হয়েছে বউটার, নরম সুরে ডাকলো, তে শোনাবো, একটু স্থির থাকো, আমি গালে মলম লাগিয়ে দিচ্ছি, প্রমিস একটু ব্যথা দিব না। এত আদুরে ডাক, তের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, মুখে আওড়ালো, লাগবে না, ব্যথাও দিবে আর মলমও লাগাতে আসবে। আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব, চুপ থাকো। দেখি মুখটা এদিকে ঘুরাও। জলে, একটু পরে ঠান্ডা লাগবে। আমি বাসায় যাব, ছাড়ুন। কেন, এটা বাসা না? আপনার বাসায় থাকবো না। আপনি আমাকে মেরেছেন, আমাকে কখনোই ভালোবাসেননি। আজ আপনার সাথে জড়িয়ে গেছি দেখে আমার দিকে নজর রাখেন। রাজনীতির মানুষ আপনি, নিজের দিকে যেন কেউ কাদা ছুটতে না পারে সেজন্য আমার সাথে আজ এমনটা করলেন। তুমি শুধরাবে না, তাই না? ভালোবাসি তো, সত্যি বলছি, অনেক ভালোবাসি বউ। লাগবে না আমার আপনার ভালোবাসা, গরু খাকই ভালোবাসা আমার লাগবে না। কি চাও তুমি? বাসায় চলে যাব আমি, আপনার কাছে থাকবো না। আপনাকে অনেক চেয়েছি আমি, বিনিময়ে অবহেলার কষ্ট ছাড়া কিছু পাইনি। আর যখন চাইছি না তখন কোথা থেকে আসে আপনার ভালোবাসা? ছেড়ে দেন আমাকে। কারোর সাথে কথা বললেই তার সাথে রিলেশনে যাওয়া হয় না। যে মানুষটা আমি আপনার জন্য পাগল, সে আপনি কিভাবে ভাবতে পারলেন এসব কথা? আপনার মানসিকতা এত খারাপ কেন? একটা মানুষকে চিনবেন, তার সম্পর্কে জানবেন, তাকে বুঝবেন, তারপর তাকে সন্দেহ করবেন। প্রথম থেকেই আপনি আমার বিপরীতে থাকেন। আমি আপনাকে চেয়েছি, আপনার বিপরীত আচরণকে নয়। আমি মেনে নিতে পারবো না কখনো। আমি তোমাকে নিয়ে প্রচুর জেলাস, সত্যি জেলাস। ইউনো না এলেও হয়তো জানতে পারলাম না। তোমার কাছে যদি মনে হয় আমি বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি তাহলে আমি সরি। তোমার কি চাই বলো, সব তোমাকে দিয়ে দিব। আমার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব কিছু তোমাকে দিয়ে দিব। তবু আমি ছাড়া অন্য কোনো পুরুষকে তোমার পাশে দেখতে চাই না। তুমি আমার বউতে, তোমার ভালো চাওয়াটাই আমার প্রধান কাজ। তোমার চরিত্রে দাগ পড়ুক এটা আমি কখনোই চাই না। এত কথা বলছেন কেন মেরে টেরে? আগে তো কোনোদিন বলেননি আমার লাগবে না আপনার ভালো চাওয়া। তাহলে লাগবেটা কি?
কি পেলে তুমি তোমার জেদ দেখানো বন্ধ করবে? এই রুমটা, এটা তো তোমার লাগবে, তাই না? তে কান্না থামিয়ে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় উত্তর দেয়, লাগবে না। আমাকেও লাগবে না? তে নাক টেনে জবাব দেয়, আপনাকে দিয়ে আমার কাজ কি? জাঙ্কুক নিঃশব্দে হাসে, তের গলায় মুখ গুজে আওড়ায়, সেটা তুমি জানো আমার জান, যা দিয়ে দিলাম তোমাকে সব, আমার সমস্ত কিছুর অধিকার তোমাকে দিয়ে দিলাম, এই আমিটাকেই তোমাকে দিয়ে দিলাম, নাও আমাকে, আমার ভালোবাসা গ্রহণ করবো। আমি তোমার তরে সপেছি এ প্রাণ, তোমার আঙিনায় ভিড়িয়েছি শূন্য হস্তে, আমার এবার স্থান দাও তোমার বরাদ্দাকৃত যত্নে রাখা তনু হৃদয় আনতে। তোমার সকল অভিমান পড়ে যাক, অভিযোগগুলো চেপে যাক, ভালোবাসাগুলো পরিস্ফুট হোক, জীবন জুড়ে ছড়িয়ে যাক। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ, আই কান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ নেভার ডোন্ট টু ইউ ডেয়ার। জাঙ্কুকের আহাজারিতে তের চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ে। জাঙ্কুকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, যে কথাটা শোনার জন্য এতদিন সে অপেক্ষা করেছে। জাঙ্কুকের মনে নিজের জন্য জায়গা করতে চেয়েছে, অবশেষে সে পেরেছে। অন্য কোনো সময় হলে হয়তো তে অনেক কিছু করে ফেলতো আনন্দে, কিন্তু প্রায় মধ্যরাতে এত কাছে রয়েছে নিজের মানুষটা, যার প্রতিটা বাক্য তাকে ভালোবাসার দাবি জানাচ্ছে। এই সিচুয়েশনে তে শুধুই কাঁদে। এর কান্না কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার কান্না, যার সাথে জীবনে ভালো থাকাটা জড়িয়ে আছে। তে অনুভব করে গলায় তরল কিছুর অস্তিত্ব। তাহলে কি জাঙ্কুকও কাঁদছে? তে কান্নার ফলে বসে যাওয়া গলায় ডাকে, খান সাহেব। সাথে সাথেই গলায় ভেজা ওষ্ঠের ছোঁয়া পায়। ধীরে ধীরে বাড়তেই থাকে সেই চুমুর বর্ষণ। তে শিহরণে কেঁপে কেঁপে ওঠে, জাঙ্কুকের উদম পিঠে হাত ঠেকায়, কাদর স্বরে আবার ডাকে, খান সাহেব। জাঙ্কুক গলা থেকে মুখ তুলে তাকায়, তের গলায় আলতোভাবে হাত রেখে সরাসরি চোখে চোখ রাখে। তোমার ঠোঁটের ওই কাটা জায়গাটা কি এখনো ব্যথা করছে জান? তে মাথা নাড়ায়, ব্যথা করছে না, সত্যি সত্যি এখন কোনো ব্যথা অনুভব করছে না। তের কথা আশ্বস্ত হয় জাঙ্কুক, মুচকি হেসে বলে, আই লাভ ইউ জান, বলে ঠোঁটে ঠোঁট চেপে দেয়। রাত যত গভীরে যায়, জাঙ্কুকের প্রশস্ত বুকের নিচে তে ততই ছটফট করে। জাঙ্কুক আদরে আদরে ভরিয়ে তোলে তেকে, বারংবার বলতে থাকে, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। সারাটা রাত এক মুহূর্তের জন্য ছাড় দেয় না। নাজুক শরীরে তুফান উঠিয়ে সেই তুফান থামিয়েও ক্ষান্ত হয় না। সকাল 8:30 নাগাদ তে নিভু নিভু চোখ, শরীর আসার হয়ে আসে। অর্ধচেতন মানুষটা জাঙ্কুকের বুকে গুটিসুটি হয়ে আছে, গায়ে বুক অব্দি সুন্দর করে পরানো সাদা টাওয়াল, ভেজা চুলগুলো ছড়িয়ে বিছানায় আছে। জাঙ্কুক নিজে ওকে সাহার করিয়ে এনে বুকে নিয়ে শুয়েছে। সেও একটু ঘুমাবে, কিন্তু চার চোখে ঘুম নেই। চোখ মেলে তের দিকে তাকিয়ে থাকে, কপালে চুমু এঁকে বলে, ভালোবাসি শোনার জন্য তুমি যদি এতটা ডেসপারেট হতে পারো, আমিও বলতে বলতে পাগল হতে পারি বউ। ভালোবাসি বললে ভালোবাসা হয় না, ভালোবাসা অনুভব করতে হয়, ভালোবাসার মানুষকে বুঝতে হয়, কখনো কখনো তার উপস্থিতি যে তার প্রমাণ জেনে নিতে হয়। তুমি ভীষণ চালাক তে পাখি, সবই জেনেছ, তবু আমার মুখ থেকে কথাটা বলিয়ে ছাড়লে। সার্টিফিকেট চাই তোমার, আমার মুখের কথাই যথেষ্ট। সকাল সকাল যে হোক বেরিয়ে গিয়েও খান বাড়িতে পৌঁছতে পারেনি, তার ডাক পড়েছে হসপিটালে। প্রচন্ড ক্রোধের সহিত তাকে শাসানো হয়েছে। এমনিতে জাঙ্কুকের কর্মকাণ্ডে মাথায় রক্ত উঠে আছে, তার মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ফোনে অপমানিত হওয়া। রক্ত মাথায় নিয়ে বাইকের গতি বাড়িয়ে সদর হসপিটালে উপস্থিত হয় যে হোক। মাঝ রাস্তায় বাধা যখন পড়েছে, রয়ে সয়ে যাওয়াই উচিত মেয়ের কাছে। জিহোককে দেখে ইওনোর বাবা জানো তাই বলে অপমান করতে থাকে। এমনিতে মাথা গরম, তার উপরে ইওনোর বাবা যে কিনা তার মেয়েকে অপমান করেছে, চুপ থাকে না জিহোক। রাগটা সে এখানেই সব ঝাড়ে, ইওনোর বাবাকে 3 গুণ বেশি অপমান করে। ওয়ার্ডসে শুয়ে থাকা ইওনোকে দেখে আঙুল তুলে শাসায়, আর কোনোদিন যদি হারামজাদার ছায়া আমার এলাকায় বা আমার মেয়ের আশেপাশে দেখি, আজ তো আমার মেয়ে জামাই ওর হাত মুখ ভেঙেছে, আমি ওর কোমর ভেঙে ডাস্টবিনে ফেলে রাখবো।
রিসেপশনে গিয়ে মোটা অঙ্কের চেক ছেড়ে আসে। যেহেতু আমার মেয়ে জামাই এই অবস্থা করেছে, সেহেতু ওর চিকিৎসার দায় আমার, আর এটাই লাস্ট। রাগটা একেবারে পড়ে গেছে জেহপের। জাকুব তাহলে ঠিকই বলেছিল, ব্যাপারটা ভালোভাবে জানতে হবে। দুপুরের আগে জেহপ বেহাই বাড়ি আসে। আসার সময় দই মিষ্টি আনতে ভুলে না। মেয়ে শ্বশুর বাড়ি যে অবস্থাতে যাওয়া হোক না কেন, খালি হাতে গেলে সম্মান থাকে না। বাবার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে তে। জেহপের আসার খবর জেনে আয়ু ইসলামও আজ এই বাড়িতে আছে। তের মাথায় বড় করে হুন্না দেওয়া ঘোমটা দেওয়া হয়েছে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ অসুস্থ। ঘুম যে হয়নি এটা বুঝতে পেরেছে, সেজন্য ওকে আর ডাকছে না। কিন্তু ড্রয়িং রুমে আড্ডা বসেছে, গল্পে মশগুল সবাই, আওয়াজও হচ্ছে, সবকিছুই যেন নর্মাল। কিন্তু জেহপের বুকে দোলপা শুরু হয়েছে, কানের পাশে লাল হয়েছিল, নজরে এসেছে। দেবু অবশ্যই বুঝতে পেরেই ঠেকে নিয়েছে, কিন্তু বাবার মন ঠিকই বুঝতে পেরেছে। তের শরীরের তাপমাত্রাও যেন একটু বেড়ে গেছে। আত্মীয়দের সামনে জেহপ জিজ্ঞাসা করতে পারলো না, তে মা, জামাই কি তোকে মেরেছে? আড়ালেও জিজ্ঞাসা করতে পারবে না, বিবাহিত মেয়েকে সব জিজ্ঞাসা করা যায় না। কিন্তু মেয়ের শরীরের মতিগতি বুঝে বেগ নিল না। জাগো ঘুমোচ্ছে। বাবার কথা শুনে তে আর ঘুমোতে পারেনি। গতকালকের পর আনারকলিটা পরে বাইরে চলে এসেছে। বেহায় আসার খবর পেয়ে নামজন খানও লাঞ্চ টাইমে বাড়ি ফিরেছে। গায়ে নিয়ে সবাই একত্র হয়েছে। তেও বসেছে বাবার সাথে। কিছুক্ষণের মধ্যে এসে হাজির হয় নামজন খান। থেকে দেখে একগাল হেসে নেয়, মাথায় হাত রেখে জানতে চায়, আমার মাটা ভালো আছে? তে সৌজন্য হাসে, হ্যাঁ পাপা। রাত পড়েছে? হ্যাঁ পাপা। তুমি তো টেনশন ধরে দিয়েছিলে মা, আমার বাদরটাকে সরাসরি বলে দিয়েছিলাম রাগ না পড়লে প্রয়োজনে পা ধরে বসে থাকবে। তে গাল ফুলিয়ে বলল, আপনি কি আমাকে পাপের ভাগিদার করতে চান পাপা? একদমই না, তুমি তো আমার মা। আশেপাশে তাকিয়ে আইয়ুব ইসলামকে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক কোথায়? পরে আসছে দুলা ভাই, খাওয়া শুরু করুন। জিন ইসলাম সার্ভ করে দেয় নতুন বিয়াইকে। জাঙ্কুক একবার নিচে এসে জেহবকে দেখে ঘুরে যায়। তে অবশ্য চোখ এড়ায় না, নির্লজ্জ লোক। উদম গায়ে চলে আসছে। তে ভেবেছিল শার্ট আনতে গিয়েছে, কিন্তু খাবার শেষ করে সবাই রেস্ট করছে, তখন জাঙ্কুক আসে না। তে উপরে যায় না, তার শরীর একদম ভালো নেই, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হচ্ছে, তাছাড়া জাঙ্কুককে ফেস করতে অস্বস্তি হচ্ছে। এতটা অস্বস্তি রাতেও হয়নি, সে তো এমনিতেই স্ট্রং ছিল না। তার উপর যদি লোকটা এমন পাগলামি করে, তাহলে কিভাবে ব্যালেন্স রাখবে? সারাটা রাত একটু ছাড় দেয়নি। চেঞ্জ করার সময় চোখ দুটো বুঝে চেঞ্জ করেছে, নিজের দিকে তাকানোর সাহস অবধি পায়নি। গল্প করতে করতে বাগানে সবাই এসে বসেছে। তে যায়নি তাদের সাথে, সে সেখানে চুপটি করে বসে আছে। মাঝে মাঝে চোখ ঘুরিয়ে এটা ওটা ড্রয়িং এরিয়া দেখছে। এই প্রথম সে শ্বশুর বাড়িতে, যেখানে আসার জন্য কত অপেক্ষাই না করেছে। আজ সে তার কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু তার শরীর ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না। সোফায় কি একটু শোবে? কেউ কিছু বলবে না তো? রুমে তো জাঙ্কুক আছে, জাঙ্কুকের সামনে যেতে ইচ্ছে করছে না। তে কেমন যেন অনুভূতি শূন্য হয়ে আছে, পিঠে মাজায় ভীষণ ব্যথা করছে, বসে থাকতেও যেন পারছে না। বাড়িতে থাকতে মায়ের সাথে এতক্ষণ প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি শুরু হতো, শ্বশুর বাড়িতে অসুস্থ শরীরটা নিয়েও সুস্থ থাকার অভিনয় করে যাচ্ছে। এতক্ষণে জাঙ্কুকের দেখা মিলল। 3/4 প্যান্টের পকেটে 2 হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে আসছে, আবার উদম গায়ে ফিরেছে। তে মুখ ঘুরিয়ে তাকায়, মানুষটা কি বাসায় সবসময় শার্টলেস হয়ে ঘুরঘুর করে? তের মুখ ঘুরিয়ে নেওয়া জাঙ্কুকের পছন্দ হয় না। একদম সামনে দাঁড়িয়ে এক হাতে থুতনি ধরে আর এক হাতে পেটের সাথে মিশিয়ে নেয়। তের নাক থেকে একদম নাভি বরাবর। গতকাল রাতে তে তার নতুন দুর্বলতা সহিত পরিচয় লাভ করেছে। লোমে আবৃত লম্বা শীত দ্বারা হয়ে এসে সুগভীরের নাভিতে মিলেছে। 2-3 বারের বেশি দেখতে পারেনি, এখন নাক গুজে দিয়েছে। অন্যরকম একটা স্মেল আসছে। কাল থেকে তে জাঙ্কুকের গা থেকে পাচ্ছে এই স্মেলটা। গালে লোমের ছোঁয়ায় তে সারা শরীরে কাটা দিয়ে ওঠে। জাঙ্কুক পকেট থেকে 2টো ট্যাবলেট বের করে। তের গাল চেপে ধরতেই হাঁ করে। ট্যাবলেট 2টো মুখের ভেতর পুরে দিয়ে কাছের টেবিল থেকে পানির গ্লাস তুলে মুখে পানি ঢেলে দেয়। ভাবলেশীন হয়ে বলে,
শ্বশুর আব্বুকে গিয়ে বলে দাও তুমি যাচ্ছ না, উনি চলে যাক, তারপর যত ইচ্ছে তত প্রাণ ভরে আমার নেভেলসের স্মেল নিও। শেষ হয়ে যাচ্ছে না? মুখ ভর্তি পানি নাকে মুখে উঠেতে কাশতে থাকে। ট্যাবলেট পেটের মধ্যে চলে গেছে। তেল মাথায় হাত দিয়ে আলতো করে কয়েকবার চট দেয়। বাটি বাটি বাটি, সাবধানে পান করো। আমারটা থেকে তোমার নেভেলসের স্মেল আরো কড়া। এটা আমার জন্য শোনা, আফসোস নিজেরটা নিজে নিতে পারবে না। তে কি প্রত্যুত্তর করবে ভেবে পায় না। মুখের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, যেন তার প্রধান কাজ। শ্বশুর জামাইয়ের বৈঠক বসেছে। মূলত জেহপি জাঙ্কুককে খুঁজে বের করে জোর করে সামনে বসিয়ে রেখেছে। জাঙ্কুকের মতিগতি জেহপ বেশ বুঝতে পেরেছে। সেও একদিন জাঙ্কুকের বয়সে ছিল। তে শরীর খারাপ করছে, জেহপ দেখেই বুঝতে পেরেছে যত তাড়াতাড়ি সম্ভব তেকে নিয়ে বাড়ি ফিরলে শ্বাস পড়ে। জাঙ্কুকের উদম গা দেখে জেহপ বেশ বিরক্ত হলো। বুকে পিঠে আঁচড়ের দাগ। ছেলেটা চাইছেটা কি? নির্লজ্জপনা দেখাচ্ছে? বাকি কথা দেখে জেহপ আগে এটাই জিজ্ঞাসা করলো, তোমার কি শার্ট নেই আব্বু? আছে, কিন্তু ট্রাস্ট মি আব্বু, আপনার মেয়ে বাড়িতে আছে বলে একটাও পড়তে ভালো লাগছে না। জেহপ মনে মনে একটা বিশ্রী গালি দিল, কিন্তু মুখে মুখে হাসি ভাবটা ধরে রেখে বলল, কোনটা ভালো লাগবে আমাকে বলো, আমি পাঠিয়ে দিব। আমার জন্য কোনো কষ্ট করতে হবে না আব্বু, আপনি তেকে রেখে যান, ও একটু সুস্থ হোক, আমি ওকে নিয়ে যাব। মূল কথা আসতেই জেহপ কোমরে হাত রেখে জাঙ্কুকের দিকে ঝুঁকে বসলো। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ? সাহস কি করে হয়? আমার মেয়ের গায়ে আমি ফুলের টোকা অব্দি কখনো পড়তে দেইনি। আমার মেয়ে যতই ভুল করুক তাকে শুধরে নিয়েছি বারবার, আর তোমার হাতে তুলে দিতে না দিতে গালে দাগ পড়ে গেল। মেয়ে আমার মাথা ঠেকিয়ে রেখেছে সব সময়। তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি জাঙ্কু। আর যাই হোক, এই বিশ্বাস ছিল তোমার হাতে অন্তত আমার মেয়ে সেফ থাকবে। নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেয়ে মাথা নিচু করে রাখলো জাঙ্কুক। জেহপের আরো রাগ বাড়লো। তোমাকে আমার মোটেও মেয়ের পাশে পছন্দ নয় জাঙ্কুক, তুমি জানো তার যথেষ্ট কারণ আছে। তবুও তুমি আমার মেয়ে জামাই, আমার মেয়ে আমার একমাত্র অবলম্বন। আমি চাই তুমি আমার মেয়েকে হ্যাপি রাখো সব সময়, কিন্তু তুমি তো নিজের রাগ সংবরণ করতে পারলে না। আই অফার থেকে শুনে তোমার প্রতি বিশ্বাস ভেঙে গেছে জাঙ্কুক। তুমি যতই আমার মেয়ের হাজবেন্ড হও না কেন, মেয়ে কিন্তু আমার। আমি আমার মেয়েকে পুতুলের মতো বড় করেছি। মেয়ের যাতে অসুবিধা না হয় সেজন্য প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলি, কিন্তু এবার তো মনে হচ্ছে হিসাবটা কষা ঠিক হয়নি। শ্বশুরের কথা শুনে জাঙ্কুক নির্দ্বিধায় নিজের ভুল স্বীকার করে, প্রমিস করে, এরকম ভুল আর হবে না আব্বু, আমি সব ঠিক করে দিব। আমার মেয়ে ভয় পেয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক ভাবে, তাই তো, কথা তো বলেনি। এত এত কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে গেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া কোনো অ্যাক্টিভিটিসও দেখায়নি। সত্যি ভয় পেয়েছে। ওই ছেলেকেও হসপিটালে পাঠিয়ে ছেড়েছো? ওর বাবা যা নয় তাই বলল। আমি চিকিৎসার দায়িত্ব নিয়ে এসেছি, তোমার পাপার কানে কথাটা যায়নি। তুমি কন্ট্রোললেস, এটা প্রায় সবাই জানি। আমার মেয়ে জানে না, ওর হাত দুর্বল, ওর সামনে ওভার কিছু করবে না। ছেলেটাকে আপনার মেয়ে সুযোগ দিয়েছিল আব্বু, ধীরে ধীরে ব্রেন ওয়াশ করতো। আপনি তো আমার কথা বিলিভ করেননি। তবে এরকম কাজ আর না করলেও পারতে। কি করবো আব্বু, বয়সটা তো আমার একটু বেশি। জায়গা মতো কোটাটা দিয়ে দিল। এই ছেলেকে কিছু বললেও যেন দোষ। জেহপ অন্যদিকে মুখ ঘোরালো। নামজন খান বের হবেন। জাঙ্কুক জেহপকে দেখে এদিকে আসেন। জাবিদা এসে দাঁড়ায়, হাতে ল্যাভেন্ডার কালার টি শার্ট। জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে জানায় তে পাঠিয়েছে। তের কথা শুনে জাঙ্কুক টি শার্ট পরে নেয়, কিচেনের সামনে লাগানো গ্লাসে চোখ রাখে। বাহ, হোয়াইট 3/4 সাথে ল্যাভেন্ডার টি শার্ট বেশ মানিয়েছে। ড্রেস সেন্স নিয়ে বরাবরই খুঁতখুঁতে জাঙ্কুকের এই প্রথম এক চান্সে নিজেকে ভালো লাগলো। নামজন খান এসে বলল, বেয়াই সাহেব আজ থেকে যান, রাতে মেয়ের বাড়ি থাকলে কিছুই হবে না। মেয়ে তো তুলে দিলাম না বেয়াই সাহেব, আগে মেয়ে তুলে দেই, তারপর এসে থাকবো। হ্যাঁ সেটাই, মেয়ের বাড়ি মানে বাবারও বাড়ি, একসাথে থাকবো, কোনো না শুনছি না। সে তো অবশ্যই অবশ্যই। বিকেল হয়ে আসছে, এবার তাহলে মেয়ে নিয়ে বেরোই। জাঙ্কুক নাকচ করে বসলো। পাপা তো এখানেই থাকবে, ওই বাড়িতে একা একা আমি আর পাঠাচ্ছি না। আয়ুর ইসলাম এসে শুনেই ধমক দিল, চুপ থাকো বেয়াদব,
হুট করে এরকম একটা কাণ্ড ঘটিয়েছো, এখনো বাড়ির বউকে তুলে নিয়ে আসা হয়নি, বরণ করে চৌকাঠ পেরোনো হয়নি, জেদ করে নিয়ে আসলে লোক শুনলে কি বলবে? জিন ইসলামও মুখ খুলল। জাঙ্কুক, এত পাগল হয়ে আমি যেখানে চুপ করে আছি, অপেক্ষা করছি, তখন তোমার বোঝা উচিত। কে জানে তোমাদের বিয়ের কথা? সবাইকে জানিয়ে বউ ঘরে তুলবো। তাছাড়া এই পরিবারের নিয়ম তুমি জানো না? বউ তুলে আনার আগে বউয়ের বাড়ি পা রাখে না, সেখানে একটা রাত অ্যালাউ করেছি। প্লিজ মম, তোমার দাদি শাশুড়ি কি নিয়ম বলে গেছে সেই নিয়ম ধরে টেনো না, এসব ভ্যালুলেস নিয়ম আমি মানি না। জেদ করে না জাঙ্কুক, এই কথা তোমার প্রতিষ্ঠানে এখন পাবলিশ হলে 5 জনের হাসির খোরাক তুমিই হবে। এমনিতেই তোমাদের মাঝে অনেক ডিস্টেন্স, তার উপর স্যার স্টুডেন্টের ব্যাপারটা নিয়ে মাতামাতি অন্ত থাকবে না। এই সম্পর্ক গুজব, আর একটা বছর ওয়েট করো। মম, আমার গ্রামে যেতে প্রবলেম হয়, এটা কেন বোঝো না? ম্যানেজ করে নাও বাবা। আয়ু, বৌমাকে নিয়ে আয়। জাঙ্কুক যা বুঝে বুঝে গেল, এরা কিছুতেই টেকে রেখে যাবে না। আয়ু ইসলাম টেকে আনতে গেলে জিন বলল, বৌমা রেসপন্স করলে আমি ম্যানেজ করার চেষ্টা করতাম, কিন্তু বৌমাই থাকতে চাইছে না। জাঙ্কুকের মুখটা বড্ড অসহায় দেখালো। নামজুন খান বলে গেল, আমি যাওয়ার পথে ড্রপ করে দিব। যে হোক সেখানে বসেই মেয়ের জন্য অপেক্ষা করলো। জিন কিচেনের দিকে ছুটলো। উপস্থিত শুধু যে হোক এবং জাঙ্কুক, দুজনের মধ্যে নীরবতা চলল। জাঙ্কুক কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবলো। যে হোককে জিজ্ঞাসা করলো, চরের জমিগুলো শুনলাম বিক্রি করে দিচ্ছেন? প্রয়োজন নেই, এত দিক সামাল দিতে পারি না। বিক্রি করার পর থানার ভেতরের বাড়ির কাজ ধরবো। থানার ভেতরের বাড়ির কাজটা অপাছে অপি থাক। কাঁচাপাড়ার যে 9% জমিটা আছে সেখানে কাজ ধরেন। 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করে রাখি। এখান থেকে 20 মিনিটের হাঁটার রাস্তা, সুবিধা হবে আব্বু। ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে মেয়ের সাথে থাকতে পারবেন। বাড়ির ভেতরকার ডেকোরেটটা অনেকটাই বাড়ির মতো করতে চাই, যাতে আমার ফ্যামিলির কারো কোনো প্রবলেম না হয়, 2 বাড়িতেই মিলেমিশে থাকতে পারে। তে চলে এলে আপনাদের একা রাখতে চাইছি না আব্বু। কাকাদের বাসা অনেক দূরে, রিস্ক হয়ে যায়, টেনশন নিতে চাইছি না। ওই বাড়িটার অর্ধেক কাজ হয়ে আছে, থাক, পরে কমপ্লিট করা যাবে। আগে সদরের কাজ ধরুন। ক্যাশ যদি শর্ট পড়ে আমি তো আছি। আপনারা, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, বাড়িটার মালিক আমি। জাঙ্কুকের প্রস্তাবে যে হোক মৃদু হাসে। ভালো লাগলো, আসল উত্তরাধিকারীর মতো কথা। এতদিক ভাবনা ছিল যে জামাই তার সম্পদের প্রতি উদাস হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাই নিজে থেকে সবটা নিজের ভেবে নিয়েছে। যে হোপের আর নিজে থেকে আগ্রহ দেখাতে হলো না। যে হোপ মাথা ঝুঁকালো। রাস্তার পাশে ফসলের জমিগুলো একসময় তোমাকে দেখিয়ে দিব, সিদ্ধান্তটা তুমিই নিবে। মেইন প্লটের জায়গার আশেপাশে বড় দালান কোঠা আছে, যদি মনে হয় বিল্ডিং করবে তাহলে করো, বেশ ভাড়া চলবে। কতটুকু জমি হবে আব্বু? 4 একর 2 কাঠা হবে। অনেক। আমার বিল্ডিং অনেক থাকলেও ফসলি জমি নেই। ফসলি হোক, ফ্রেশ খাবার পাওয়া যাবে। জমিটা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার দাদা শ্বশুরের? ছিল, এখন তোমার আম্মু আর তের নামে দলিল করে দিয়েছি। আলোচনার মাঝেই তে এসে দাঁড়ায়। নামজুন খান গাড়িতে অপেক্ষা করছে। জাঙ্কুক সহ সবাই যায় থেকে গাড়িতে তুলে দিতে। তে গাড়িতে উঠে বসলে জাঙ্কুক এক পাশে ছাড়িয়ে নেয়, অন্যটা গুটিয়ে নিয়ে কোলের ওপর তুলে হাতের ভাঁজে কুচে দেয়। ঠিকঠাক ভাবে সিট বেল্ট লাগিয়ে বসে তে তাকায় জাঙ্কুকের পানে। জাঙ্কুক আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পলক নেই, চোখে চোখে বলা হয় হাজারো কথা। জাঙ্কুক মুখটা একটু এগিয়ে নেয়, মৃদু স্বরে রাগ ছাড়ে। নিষেধ করেছিলাম, করিনি? তে মাথা ঝুমায়। নিষেধ করেছে, না করলে না কেন? তে মুখ এঁটেছে, উত্তর দিবে না। জাঙ্কুক ঘাড়ে হাত দিয়ে একটা মোচড় দেয়। কট করে শব্দ হয়। যাচ্ছ যাও, পৌঁছে ফোন দিবে। খান সাহেবের বউ অবাধ্যতা করলে খান সাহেব কিন্তু বউকে দিন রাত উপোস করাবে, একটু আদর খাওয়াবে না। 2 দিনের জ্বরে কাহিলতে। তে জ্বরের খবর পেয়ে জেনে এসেছে থেকে দেখতে। লাস্ট তের সাথে কথা হয়েছিল 4 দিন আগে। এরপর থেকে মেয়েটা লাপাত্তা, ফোন করে পাওয়া যায়নি। আজ খোঁজ নিয়ে জানতে পারে ইউনো সহ যাবতীয় ব্যাপারটা।
যে নিয়ে শহরে এই আসে এই যায়, কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু গিয়ে টিকতে পারে না। 2-3 দিন হলেই ছটফট করে আবার ফিরে আসে তার ছোট্ট ফ্ল্যাটে। এখানে থাকলে সুগার সাথে না দেখা থাকুক, দিনে একবার হলে তো দেখতে পারে, চোখের তৃষ্ণা মেটানো যাকে বলে। যদি চায় কাছে গিয়েও কথা বলতে পারে। হসপিটালে সবাই এখন প্রায় জেনিকে চেনে। জেনি সুগার কাছে যেতে অনুমতি নিতে হয় না। পরিচয় জিজ্ঞাসার্থে সুগা জানিয়েছে জেনি তার ওয়াইফ। এক্স শব্দটা মনে হয় উচ্চারণ করা হয়নি, তাই তো জেনিকে কেউ কেউ ম্যাম, কেউ কেউ ভাবি বলেই ডাকে। যদিও জেনিকে দেখেনি তারা, সব সময় মাস্ক ক্যারি করে। জেনি যখন দূরে থাকে তখন দম বন্ধ হয়ে আসে, যখন কাছে আসে তখন ছটফট করতে থাকে। আগে অনেক ফ্রেন্ড সিনিয়রের সাথে ভালো রিলেশন থাকলেও জেনি ইদানিং সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। টাকা খ্যাতি তাকে সুখ দিতে পারেনি, সুখ দেয় সুগার কণ্ঠস্বর, তার উপস্থিতি থেকে পেয়ে তার বেশ ভালোই দিন কাটে। জেনি বিভিন্ন কথায় থেকে উত্তেজিত করার চেষ্টা করে, খারাপ খারাপ কথা বলে যাতে তে রেগে যায়। নিজে যে একটা সুপ্ত রাগ রয়ে গেছে জাঙ্কুকের প্রতি, সেটা তের উপস্থিতিতেই জেনি বুঝতে পেরেছে। সবকিছু মেনে নেওয়া, ভুলে যাওয়া মেয়েটা জানতই না এ কথা, সেটাও এখন পড়ে গেছে। জাঙ্কুক যে তার জীবনে কি, এটা জেনি কোনোদিন অস্বীকার করতে পারবে না। জাঙ্কুক হচ্ছে জেনির জীবনে লাকি চার্ম। জেনি যখন যা চেয়েছে জাঙ্কুকের জন্যই সম্ভব হয়েছে। এখনো জেনি যা চায় জাঙ্কুক ছাড়া সম্ভব নয়। জীবনে প্রত্যেকটা মোড়ে মোড়ে যখন একটা ব্যক্তির আঙুল ধরে দাঁড়াতে হয়, তখন তাকে কোন স্থানে বসাতে হয় জেনি জানে। আর সেই ব্যক্তির একটা মাত্র হৃদয়হরণী সুখ তে নামের এই মেয়েটি। তার জীবনের দুঃখ কষ্টগুলোর প্রতি লক্ষ্য রাখা তার কর্তব্য। ছোট মেয়েটার দিক নির্দেশনা দিতে গিয়ে তাকে কত খারাপ খারাপ কথা বলতে হয়েছে সে জানে, তবুও মেয়েটা তার কাজ ছাড়েনি। কি পেয়েছে? পেয়েছে কিছু খুঁজে। আজ লাপাত্তা হওয়ার কারণটা জানার পর তাই মনে হচ্ছে এর ভেতরে কিছু ঘটেছে। জেনিকে দেখে যিশু বেশ অবাক হয়। ছোটখাটো প্রায় জনপ্রিয় মুখ জেনি, এত বড় মাপের একজন মডেল তার বাড়িতে হঠাৎ। তের কথা জিজ্ঞাসা করতেই হোশ ফেরে। মেয়ের তার সোশ্যাল মিডিয়ার ছোট বড় ভালোই লোকজনের সাথে আলাপচারিতা আছে, তার উপর জেনির অভিনয়ের ফ্যান বলা চলে। এই তো বছর 5 আগে যখন জেনির প্রথম টেলিফিল্ম জনপ্রিয়তা পেল, তখন তে খুশিতে বাকবাকুম হয়ে জানালো, জানো মা, এই মেয়েটা আমাদের জেলার মেয়ে। কি সুন্দর দেখতে, কি সুন্দর অভিনয়। সত্যি নিজ জেলা থেকে বড় মাপের কেউ পৌঁছালে তার প্রতি আলাদা একটা টান থাকে। যিশু তের অসুস্থতার কথা বলতে বলতে তের রুমে নিয়ে আসে জেনিকে। তে শুয়ে আছে, যিশু ডাকে। জেনি এসে কপালে হাত রাখতে তে চোখ মেলে তাকায়। না, এখন আর জ্বর নেই। তে জেনিকে দেখে অসুস্থ মুখে মিষ্টি একটা হাসি দেয়। জেনি নিজস্ব ধরনে বলে, স্ট্রং মানুষের নারী এত দুর্বল। বিছানা নিয়েছো দেখছি। তে উত্তর করে না। জেনিকে বেশ ভালো করে চিনেছে। বাঁকা কথা তেকে না বললে যেন তে কষ্ট পায়। তে মনে মনে হাসে, উঠে বসে খাটের বোর্ডে হেলান দেয়। আপু বসো। জেনি তার পেছনে সোফায় একবার চোখ বুলিয়ে নেয়, পা বাড়িয়ে এসে কম্বল একটু সরিয়ে তের পাশে বসে। যিশু বলে, তোর জেনির সাথে আলাপ আছে আমাকে একদিনও বললি না। এখানে যে আসছে সেটাও তো বললি না। আমি জানতাম না। কথা বল, আমি নাস্তার ব্যবস্থা করছি। তোর কাকিদের ফোন লাগাই, খবরটা দেই। জেনিমা, তুমি কিছু মনে করো না, একটু বসে যেও। হ্যাঁ, আমার তাড়া নেই আন্টি, আপনার হাতে খেয়েই যাব, ব্যস্ত হবেন না। আচ্ছা আচ্ছা। যিশু দরজার বাইরে পা রাখতে তে ডাকে, আম্মু। হ্যাঁ বল। কাকিদের বলো জেনি আপু সুগা ভাইয়ার ওয়াইফ, আমার যা। কিন্তু তের হাস্যোজ্জ্বল মুখ দেখে যিশু চুপ হয়ে যায়, জেনির দিকে তাকিয়ে হাসে, তারপর নিজের কাজে চলে যায়। তের হাসিতে জেনির মুখের ওপর কালো ছায়া পড়ে, বিনয়ী ভাবটা দূর হয়ে গম্ভীর হয়। সেই প্রসঙ্গে আর যায় না। শুয়ে আছো কেন?
হাঁটাহাঁটি করো, জ্বর তো নেই দেখলাম। অ্যাক্টিভ থাকো। শুয়ে থেকে যদি শরীরকে বুঝতে দাও তুমি অসুস্থ, তাহলে শরীর আরো পেয়ে বসবে। এতক্ষণ ড্রয়িং রুমে ছিলাম। দিনে তেমন জ্বর থাকে না, রাতে গা কাঁপিয়ে জ্বর আসে, দুটো কম্বল চাপা দিয়েও হয় না। জাগব জানে? না, কথা হয়নি তার সাথে। কেন? তুমি তো ওদের বাসা থেকে এলে, সব মিটমাট হয়ে গেছে তাই না? জেনির চোখে মুখে সন্দেহ, আবার জিজ্ঞাসা করে, হয়নি? এখন প্লিজ এটা বলো না এত কিছু করেও জাঙ্কুককে বাঁকাতে পারোনি। জেনি অধৈর্য হয়ে ওঠে। তের চুপ থাকাতে তের ফেসটা কাদো কাদো হয়ে ওঠে। অভিমানী সুরে প্রশ্ন করে, তুমি কেন আমাদের সাথে এমন করলে আপু? উনি সত্যি আমাকে খারাপ ভেবেছে। তো কি ভালো হয়ে থাকতে চাও? জীবনে যদি ওই ঘাট ধারার ভালোবাসা পেতে। জাঙ্কুক তোমাকে ভালোবাসেনি? এইতে বলেনি তে ভালোবাসি? অস্থির লাগছে, উত্তর দাও। আমি তো ভেবেছি প্ল্যান কাজে লেগেছে। এখন তুমি আমাকে আশাহত করো না প্লিজ। খান বংশের সবগুলো লোকের ঘাট ধারা। পাগলের ডাক্তার ওই বংশের না হলে সে কবে আমার নিয়ে নিজের করে নিত। বেটা এখনো দাঁড়ামি করে যাচ্ছে। জেনির ছটফটানো দেখে তে আলতোভাবে কাঁধে থেকে জামাটা নিচে নামিয়ে দেয়, আবার সাথে সাথে কাঁধে তুলে নেয়। গালে ফুটে ওঠে লজ্জার আভা। জেনি কি বলবে খুঁজে পায় না। খুশিতে উঠে এসে হালকা করে তেকে জড়িয়ে ধরে। তে জেনির কাঁধে মাথা রেখেই তার নামে অভিযোগ জানায়, তুমি বলনি কেন তোমার দেবর একটা রাক্ষস? আমি কিভাবে জানবো? তুমি যদি তোমার ভাসুরের কথা জিজ্ঞাসা করো তাহলে আমি বলতে পারি সিমিলারিটি আছে। তোমার শ্বশুরের কথা বলতে চাইছি না। ওই বাড়ি যাও, দুদিনেই বুঝে যাবে। কেন? বউ ছাড়া তারা কিছুই বোঝে না, এটা হাতে কলমে প্রমাণিত। কিন্তু এটা বুঝতে পারছি না এরকম একটা মোমেন্ট পার করার পরেও জাঙ্কুকের সাথে কেন তোমার কথা হচ্ছে না? তে জেনিকে ছেড়ে বসে। ফোন দিতে বলেছিল, আমি দেইনি, মনে ছিল না। গতকাল কল করেছিলাম, বলল টাঙ্গাইল গিয়েছে, কে যেন মারা গিয়েছে, জানাজায় অংশগ্রহণ করতে। এইটুকু কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। ফিরেনি? জানি না তো। তুমি অসুস্থ জানাওনি? না। আমি জানিয়ে দিচ্ছি। কি বলবে? না না বলো না, আমার উপর রেগে আছে। তো রাগ ভাঙাও। জেনি জাঙ্কুককে কল করে, কিন্তু কলটা রিসিভ হয় না। ছোট্ট একটা SMS পাঠিয়ে দেয়। তের দিকে তাকিয়ে মুচকি হাসে। তোমার এত রাগ কেন আপু ওনার উপর? রাগ না তো। তাহলে এত কঠিন কেন? কারণ আমি ভালোবাসা বঞ্চিত একজন মানুষ। তোমার মনে প্রশ্ন জাগে না তে, আমি কেন তোমার সাথে আছি, কেন তোমার পথযাত্রী? কারণ আমার মতো তুমিও ছিলে ভালোবাসা চাওয়া একটা মানুষ। সামান্য কয়েক মাসের ভালোবাসায় কি অবস্থা করেছো নিজের তে? তোমাকে দেখে বোঝা যায় তুমি কষ্টে আছো। তোমারও যে কষ্টে, আমারও সেই কষ্ট, কিন্তু আমার কষ্টটা দীর্ঘকালের, তাই সয়ে গেছে, কিন্তু ঠিক থাকতে পারি না। আমি চাই না আমার সবচেয়ে প্রিয় একটা পরিবারের হয়ে তুমি কষ্ট পাও। ভালোবাসা হচ্ছে খোলা আকাশের মতো, তাকে মুক্ত করে দিতে হয়। কিন্তু সেই মুক্ত ভালোবাসা বদ্ধ হয়ে যখন একজন পুরুষের সাথে একজন নারীর জীবন জুড়ে যায়, এই ভালোবাসার নির্দিষ্ট নিয়মে চলে, আছে চাওয়া পাওয়া। দুজনে একসাথে থাকো, দেখবে জীবন কত সহজ। মনে থাকবে প্রশান্তি, যে কোনো কাজে আগ্রহ পাবে, জোর পাবে। মন চাইলে বুকে মাথা রেখে কাঁদতেও পারবে, আবার মন চাইলে দুয়ে মিলে প্রাণ ভরে হাসতেও পারবে। সমসাময়িক যত দূরত্বই থাক না কেন, ভেতর থেকে পাবে বল। হ্যাঁ, একজন আছে, তুমি নিঃসঙ্গ নও, তোমারও একজন আছে। সুগা ভাই কি তোমার প্রথম প্রেম আপু? হ্যাঁ, প্রথম প্রেম খুব পড়ায় আপু, ভোলা যায় না। স্যার আমার কাছে আসা প্রথম অনুভূতি। এই যে এত অবহেলা, তুমি তো বারবার বললে
এই পথে একবারও সোজা নয়, সোজা হয়ে দাঁড়াতে হয়। আমি তো কত চেষ্টা করেই সেই বেঁকেই বসলাম। আমাদের সম্পর্কে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। আমি সত্যি জানি না সান মন থেকে আমাকে ভালোবাসি বলেছে কিনা। হতেও তো পারে, একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে দেখে কিছু করার নেই, আর সেজন্যই আমাকে শক্ত করে বেঁধেছেন। কিন্তু আমি ওনাকে ভালোবাসি, উনি আমার নিজস্ব পুরুষ। আমি ওনাকে ছাড়বো না। মৃত্যুর 2 মিনিট আগেও যদি উনি একবার আমাকে মন থেকে বলে ভালোবাসি, তাতেও আমি সার্থক। মানুষ তো অভ্যাসবশত ভালোবাসে, তাই না? এত কনফিউজ তুমি এখনো? তেজেনির হাত দুটো মুঠোয় পুরে ঢুক গিলে বলে, আমার ভীষণ ভয় করে আপু। ভালোবাসাকে যত্ন করে ভালোবেসে বুকে পুরে রাখতে হয়। তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে এতকাল ছন্ন ছাড়া কেন? আমি পারবো না আপু তোমাদের মতো করে জীবন কাটাতে। অনেক আগেই মরে যাব। জেনির চোখ দুটো ভরে ওঠে, মুখে লেগে আছে হাসি। চোখের জল গাল অব্দি মুছে তালুর উল্টো পিঠে মুছে ফেলে। তেয়ের হাত নাড়িয়ে নাড়িয়ে উত্তেজনার সাথে বলে, তোমাদের গ্রামে বলে না সর্বগ্রাসী, অলক্ষী? আমি হলাম সর্বগ্রাসী। অলক্ষী হয়ে ঢুকেছিলাম সংসারে, প্রত্যেকের মন ভেঙে বেরিয়ে আসছি। নিজের সাথে সাথে একজনের জীবনটাও নষ্ট করেছি। দেখো না, ডিভোর্সের এত বছর পরেও কোনো মেয়েকে নিজের জীবনে জড়ায়নি। দেবরকে দিয়েছি অপবাদ। আমার ওনার সাথে তোমার কি প্রবলেম হয়েছিল? কেন তুমি ওনাকে দোষী বানিয়েছিলে? আমার মুখ থেকে এই খারাপ বাক্যটা শোনার পর উনি কতটা কষ্ট পেয়েছিল জানো? সবার কাছে আড়াল করলেও আমি ঠিকই ওনার কষ্টটা বুঝে নিয়েছিলাম। ওনার মুখ দেখে আমাকে বলো আপু, ওনার সাথে তোমার কিসের শত্রুতা?